আগামী 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 12 লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা চলতি অর্থ বছরে সরকারের বাজেটের চেয়েও 1.57 গুণ বড়। সমিতির প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকবে 1,70,719 কোটি টাকার। জাহিদুল ইসলামের রিপোর্ট। গেল 10 বছরের ধারাবাহিকতায় এবারও বিকল্প বাজেট ঘোষণা দিল বাংলাদেশ অর্থনীতি সমিতি। সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেট টাকার অঙ্কে বিশাল ও অবাস্তব মনে হলেও অর্থনৈতিক অবস্থার সাথে বাস্তবসম্মত। প্রস্তাবিত বিকল্প বাজেট বাস্তবায়ন করলে আগামী 10 বছরের মধ্যেই একদিকে বিপজ্জনক বৈষম্যপূর্ণ অবস্থা থেকে স্বল্প বৈষম্যপূর্ণ অবস্থায় পৌঁছানো সম্ভব, অন্যদিকে শক্তিশালী টেকসই একটি মধ্যবিত্ত শ্রেণী অবস্থানে উত্তরণ রূপান্তর সম্ভব। বিকল্প এই বাজেটে সরকারকে 27টি খাত থেকে রাজস্ব আহরণের পরামর্শ দেওয়া হয়। নির্বাচনী ইস্তেহার মেনে বাজেট বাস্তবায়নে দুর্নীতি নিয়ন্ত্রণ, কালো টাকা উদ্ধার এবং দূরত্ব কমানোর পরামর্শ দিয়ে অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর খলিকুজ্জামান বলেন, এগুলো করা গেলে বাজেট ঘাটতি পূরণে বৈদেশিক ঋণেরও প্রয়োজন হবে না। দুর্নীতির ক্ষেত্রে সরকারের নীতি শূন্য সহনশীলতা, কিন্তু দেশে দুর্নীতি বহুল বিস্তৃত, যুগ সাজস সম্পন্ন এবং গভীরতায় বিশদ। দুষ্টচক্রগুলোর কারণে অনেক সময় সঠিক পদক্ষেপ ও কার্যকর ভূমিকা রাখছে না। দেশের অর্থনীতির বিভিন্ন খাতে এদের দাপট বিরাজমান। এই দুষ্টচক্রগুলো অনেক সময় সরকারের গৃহীত সঠিক পদক্ষেপকে নিজেদের স্বার্থে অকার্যকর করে দেয়, কিন্তু দেশের স্বার্থে এ সকল লম্বা হাতের হ্রাসকরণ জরুরি। সংগঠনটির দাবি, মানুষকে স্বস্তি দিতে মুক্তিযুদ্ধের মূলমন্ত্রে ফিরে ঋণখেলাপি, লুটেরা আর অর্থ পাচারকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। কালো টাকা দেশের মধ্যে আছে, সিন্ধুকে আছে, সোনাদানায় আছে, জমি জাতির মধ্যে আছে, এবং উদ্ধারের জন্য যেসব সংস্থা জানার কথা, এই সংস্থাগুলো বাংলাদেশে আছে। কালো টাকা উদ্ধার কঠিন, জটিল, এটা জানি, কিন্তু সহজ এটাও জানি। প্রায় 12 লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাবনায় কাঠামোগত বেশ কিছু সংস্কারের প্রস্তাবও দিয়েছে অর্থনীতি সমিতি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। বিকল্প বাজেট প্রস্তাবনায় অর্থনীতি সমিতি বলছে, বিকল্প বাজেট বাস্তবায়ন করলে আগামী 10 বছরের মধ্যে একদিকে যে বিপজ্জনক বৈষম্যপূর্ণ অবস্থা থেকে স্বল্প বৈষম্যপূর্ণ অবস্থায় পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দরিদ্র, বিত্তহীন, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অবস্থান থেকে একটু শক্তিশালী টেকসই মধ্যবিত্ত শ্রেণীতে উত্তরণ ঘটানো যাবে। আজকে বিকল্প বাজেট নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ মান্নান এমপি এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ সভাপতি ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সরকার উন্নয়ন বাজেট কমাচ্ছে, ঋণ নিয়ে ঘাটতি পূরণের চেষ্টায় আছে এবং নানান ধরনের চ্যালেঞ্জ আছে বাজেট বাস্তবায়ন সহ সম্পদ আহরণ সব কিছু মিলিয়ে। আপনারা সেখানে 12 লক্ষ কোটি টাকার একটা বাজেটের স্কোপ দেখছেন, কি করে? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা যে বিকল্প বাজেটটা 2015 সাল থেকে এটা আরম্ভ করি এবং এটা আমাদের প্রয়াসটা হলো, আমরা সরকারের যে বাজেট তৈরির যে প্রক্রিয়া এবং তাদের যে সমস্ত অনুমান, এই সমস্ত ভিত্তি প্রিন্সিপাল যেগুলো আছে, তার সাথে অর্থনীতি সমিতিও একটা ভিত্তি নীতি তৈরি করেছে। সেই নীতির ভিত্তিতে অর্থনীতি সমিতি গত 2015 সাল থেকে এই বছর আসে এটা 10ম বিকল্প বাজেট হলো আমাদের। আমরা প্রাথমিক পর্যায়ে যে সমস্ত পদ্ধতিগুলো অনুসরণ করেছি, সেটা দিন দিন এটা নীতি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছি এবং সেটার ভিত্তিতে যে সমস্ত আয়গুলা সরকারের যে প্রথমে আয়ের আমরা সরকার করে খরচের বাজেট দিয়া আয়ের বাজেট ঠিক করে, কিন্তু আমরা করেছি যে আয়ের বাজেট আগে ঠিক করব, তারপরে আমি ব্যয় কিভাবে করব। এইটা হলো নীতির মধ্যে একটা পদ্ধতি। গত বছরে তো আপনারা প্রায় 20 লাখ কোটি টাকার বাজেট সম্ভব বলে প্রস্তাব করেছিলেন।
সেখান থেকে এবার তো কমে আসলো প্রায় 10 লাখ কোটি টাকা মতো কমিয়ে দিলেন। এটা কি আমরা যেটা জি আছে, এটার কারণ আছে। কারণটা হলো আপনার বিশ্বব্যাপী যে অবস্থা, টার্মোইলিং সিচুয়েশন। প্রথমে আপনার করোনার যে অভিঘাত, সেই অভিঘাত থেকে আমরা কিন্তু এখনো উদ্ধার হতে পারিনি। আমাদেরকে সেটাও বিবেচনায় আনতে হয়েছে। তারপরে হলো যে আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এটারও একটা ইম্প্যাক্ট আমাদের অর্থনীতিতে, মানে অর্থনীতির বর্তমান বাস্তবতায়। কিন্তু এই যে 12 লক্ষ কোটি টাকাটাও যেটা আপনারা মানে বলছেন যে এটা সম্ভব, মানে সেটাই আমরা তো জানি যে নানান জায়গা থেকে টাকা পয়সা নেই, উন্নয়ন কাটছাট করতে হচ্ছে এই সমস্ত, তারপর আপনারা এই স্কোপটা দেখছেন এটা সম্ভব? এটা সম্ভব, অবশ্যই সম্ভব, এবং এটার থেকে বেশিও সম্ভব। কিন্তু আমরা কিছুটা নিয়ন্ত্রিতভাবে এটা করার চেষ্টা করছি এবার আরো। যেমন আমাদের অনেক জায়গা আছে যে আপনার অর্থ পাচার থেকে টাকা উদ্ধার, এটা তো একদিনে করা সম্ভব হবে না। আমাদের যে রিয়েলাইজেশন, এটা না এক্স্যাক্টলি আপনার কাছে আবার আসবো। এম এ মান্নান এমপি, মানে ওনারা বলছেন যে 12 লক্ষ কোটি টাকার বাজেটও করা সম্ভব এবং সেটা বাস্তবায়নযোগ্য। আপনারা সেটা দেখছেন না কেন? মানে কেন আমরা খবর পাচ্ছি যে উন্নয়ন বাজেট কাটছাট করতে হচ্ছে? মানে কেন প্রবৃদ্ধির টার্গেট নিয়ে আসলে আমরা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি? একটু আনমিউট করে নেবেন এম এ মান্নান এমপি জি। না, আমি শুনতে পাচ্ছি না। ক্লিয়ার নাও? এখন শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ জি। ধন্যবাদ ডক্টর, আমাদেরকে ধন্যবাদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতিকে ধন্যবাদ। আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনি আমার কাছে কিছু বলতে বলছেন এই বিষয়ে। আমরা ভিন্ন ক্ষেত্রে আছি। অর্থনীতি সমিতি এবং অন্যান্য যারা বাজেটের বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট রিভিউ টিভিউ ইত্যাদি এবং অন্যান্য বিষয়ে করেন, তারা একটা অ্যাবস্ট্রাক্ট ক্ষেত্রে বাস করেন কম্পেয়ার টু দ্য গভর্নমেন্টের যে বাস্তবিক ক্ষেত্র। আমি ওরা প্রশ্ন করছি না, অবশ্যই অত্যন্ত ইন্টেলেকচুয়াল ব্যাপার, তবে কোয়াইট ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমি সরকারে না হলেও সরকারের আশেপাশে আছি এবং আমি মনে করি দুটোর মধ্যে ফারাক হতে বাধ্য। ওনারা যে স্বাধীনভাবে সম্পূর্ণ হাত পা ছেড়ে তারা যোগ বিয়োগ করতে পারেন, আইটেমগুলা বিন্যাস করতে পারেন, আমরা সরকারে সেইভাবে পারি না। এটি একটা বড় সমস্যা। কারণ বাজেটের যারা স্টেক হোল্ডার্স, এরা দে আর রিয়েলি, এবং তাদের হাত পা ছোড়া, কান্নাকাটি বা অনুনয় বিনয় বা অনুরোধ এইগুলো আছে, এগুলো আমাদেরকে স্বীকার করতে হয় এবং এগুলাকে অ্যাকোমোডেট করতে হয়। যেটা ইন্টেলেকচুয়াল কাজ যারা করেন, এই ক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিক সমিতি তাদের সেই দায়টা নেই। সুতরাং ওনারা সম্পূর্ণ স্বাধীনভাবে এক্সারসাইজ করতে পারেন। এই জন্যই এই যে ফারাক 20 লক্ষ কোটি, তারপরে নেমে 10 লক্ষ কোটি, আমাদের 8 লক্ষ কোটি, এগুলো দেখা যায়। আমি এখনও মনে করি উই লার্ন ফ্রম দেম। ওনারা যে কথাগুলো বলেন অনেকগুলো বিষয় আছে। আমার যেটা এর বিপরীতে আমার নিজের মত বাজেট সম্বন্ধে, আমাদের মতো দেশে, আমাদের বাংলাদেশে এই মুহূর্তে পলিটিক্যাল ফিলোসফি যেটা আমরা গ্রহণ করেছি, নিও লিবারেল পুঁজিবাজার, ওপেন মার্কেট ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর যে বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা আছে, তার মধ্যে উনাদের স্বাধীনতা, সেই স্বাধীনতা আমাদের নেই। আমরা বাজারকে মেনে স্যালুট করে, বাজারের যেসব স্টেক হোল্ডারদের কথা বললাম, তাদেরকে অ্যাকোমোডেট করে আমাদেরকে এগোতে হবে। এই জন্য উনাদের আমাদের মধ্যে বিস্তর তফাৎ। তাহলে আমরা কি কোনটা মন্দ কোনটা ভালো আমি বলবো না। আমি বলবো প্র্যাকটিক্যাল সেন্সে
আমাদের সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের বিগত 15 বছরের সরকার, তার ফলের মাধ্যমে, অর্জনের মাধ্যমে বুঝিয়েছে যে ইট ইজ পসিবল টু টেক দ্য ইকোনমি টু হায়ার লেভেল, যে কৌশলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার 2009 থেকে চালিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, কিন্তু মানে অনেকে- সেই সময় তো অনেক বড় বড় বাজেটের সংখ্যা নিয়ে তো অনেকে মানে বাস্তবায়ন নিয়েও প্রশ্ন ছিল, কিন্তু সেগুলো আমরা দেখেছি, সেগুলো করা গেছে। আসলে টার্গেট বড় নিলে নিশ্চয়ই কাজ বড়ই হয়। জি, জামাল উদ্দিন আহমেদ, মানে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মানে কিভাবে আপনারা মেটাতে চান? এটাই তো আসলে সরকারের সামনে বা দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। বাজেটে কি প্রস্তাব রেখেছেন আপনারা বিকল্প বাজেটে? আমাদের প্রস্তাবের মধ্যে আপনার মূল্যস্ফীতি একটা বিরাট একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি, এবং সেটা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে কৌশল, সেই কৌশলের মধ্যে আপনার ইন্টারনাল যে রেভিনিউ কালেকশন, আমরা বলছি যে এই রেভিনিউ কালেকশন বাড়ানো উচিত। আপনি দেখবেন আমাদের এখানে যে 12 লক্ষ কোটি টাকার কাছাকাছি ফিগার যেটা রেভিনিউ কালেকশনের জন্য আমরা স্থির করেছি, তার মধ্যে 10 লক্ষ হাজার কোটি টাকা আমরা আইডেন্টিফাই করেছি, এবং সেটা আপনার বিভিন্ন সোর্সগুলোকে সুনির্দিষ্ট করে আমরা ব্যাখ্যা করেছি। আমরা কোনো আপনার মাননীয় সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী উনি ঠিকই বলেছেন, আমরা আমাদের চিন্তা ভাবনাকে একটা উন্নয়নমুখী দেশ আমরা দেখতে চাই, এবং সেটা স্বাধীনতার যে যুদ্ধের যে অর্জন, সেই অর্জনকে বাস্তবায়নের মধ্য দিয়েই এই দেশকে উন্নত দেশে রূপান্তর করার জন্য একটা প্রয়াস। এবং আমরা এই ব্যাপারে সরকারের যে বাজেটের যে লিমিটেশনগুলো আছে, যেই সমস্ত খাতগুলোতে আপনার অনেকগুলা আয়ের সুযোগ আছে, সেই সুযোগগুলো আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি, এবং আমরা মানে যে সমস্ত খরচের ব্যাপারে 10 লাখ কোটি টাকার উপরে মানে আর্ন করতে হবে, মানে ঘাটতি থাকবে 1,70,000 কোটি টাকার মতো আপনাদের বিকল্প বাজেট। তার মানে তো 10 লাখ কোটি টাকারও বেশি, প্রায় 10 লাখ কোটি টাকা, 10 লাখ কোটি 20,000 মতো আপনাদের আর্ন করতে হবে এই রেভিনিউ থেকে। মানে এটা তো বিরাট টার্গেট। এটা কিভাবে মানে 50 বছরে বাংলাদেশের যে বাজেট 1972 সালে বাজেটের সাইজ ছিল 6,80,000 কোটি টাকা প্লাস, এরকম কিছু একটা। তো সেই দেশে এখন 50 বছর পরে যদি 8,00,000 কোটি টাকা হয়, এটা কিন্তু বেশি না এই কারণে বাংলাদেশের যদি আপনি পার ক্যাপিটা ইনকাম এখন ডিক্লেয়ার যেটা করতেছেন, সেই ইনকামে আপনি বলতেছেন যে 2700-2800 কোটি, 2700 কোটি, এই $2700 আর $2800। তো সেটাকে যদি আপনার 4 কোটি লোক যদি ট্যাক্স দেয়, তাহলে এই যে এই আয় বোঝা যায়, এই জাতীয় আয়ের ক্ষেত্রে বোঝা যায় যে কমপক্ষে 4 কোটি লোক বাংলাদেশে ট্যাক্স দেওয়ার মধ্যে এলিজেবল। তারা কিন্তু এই ট্যাক্স দিচ্ছে না। আমাদের ট্যাক্স দিতেছে 40 লাখ লোকে রিটার্ন সাবমিট করে, তার মধ্যে ধরেন 20-25 লাখের মতন লোকে ট্যাক্স দেয়। এটা যদি 4 কোটি হয়, তাহলে ট্যাক্স রেট কমায়ও এর থেকে বড় বাজেট তৈরি করা সম্ভব। সেটা এই 4 কোটি মানুষের কাছ থেকে ট্যাক্স আহরণ করার মতো সক্ষমতা কি মানে সরকারের আছে এই এক বছরে? অবশ্যই থাকতে হবে। 50 বছরে যদি আপনার ক্যাপাসিটি না থাকে, তাহলে আপনি না, আমরা মানে 50 বছরে তো করতে পারিনি, কিন্তু আমি পারেন নাই, এটা হলো কথা। এখন আপনাকে পারতে হবে, আপনি ডিজিটালাইজেশন করেন। এক্স্যাক্টলি, আমাদের আকাঙ্ক্ষা তো আছেই, মানে সেই ক্যাশলেস সোসাইটি করেন, তাহলে টাকা পাচার বন্ধ হবে। আপনি যদি ক্যাশলেস সোসাইটি, ডিজিটাল বাংলাদেশ সত্যিকার অর্থে বাস্তবায়ন করেন অ্যাটলিস্ট আর্থিক খাতে, তাহলে এটা সম্ভব। ট্যাক্সের রেট কমায়ও সম্ভব। মান্নান এমপি প্রমাণ করে দিতে পারবে। কি বলবেন, 10 লাখ কোটি টাকা আর্ন করা সম্ভব 4 কোটি মানুষের কাছ থেকে? সেক্ষেত্রে ট্যাক্স বাড়াতে হবে না, ট্যাক্স কমিয়েও আনা সম্ভব। গত 50 বছরে মান্নান এমপি জন্ম হয়েছে, তার সাইজ কত?
জি সেই বিষয়টাও না, আজকে সাইজ আমরা- অনুযায়ী ঠিক আছে, হিসাব ঠিকই আছে, সাইজ অনুযায়ী আসলে আমি এই এক্সারসাইজটা ওনাদের সম্মান করি, ইটস এনজয়েবল রিডিং, বাট এটা বাস্তবসম্মত নয়। আমাদের ট্যাক্স মাঠ, ট্যাক্সের ফিল্ড আর আহরণের শক্তি দুটাই আমাদের সঙ্গে সাযুজ্য নয়। ট্যাক্স আহরণের ক্ষেত্র ওনারা যেটা মনে করছে দ্যাট ডাজ নট এক্সিস্ট ইন রিয়ালিটি, আর ট্যাক্স আহরণ করার যে ইনস্ট্রুমেন্ট বা প্রতিষ্ঠান আমাদের এনবিআর প্রিন্সিপালি নো ওয়ার নিয়ার ইট। সুতরাং এটা নিয়ে এক্সারসাইজ করা ভালো, ওনারা বিকল্প পথ দিতে পারেন, আমরা আমাদের কর্তা ব্যক্তিরা পড়বে, শিখবে, কিন্তু কাজটা আমাদেরকে করতে হবে আমাদের যেটা হাতে আছে সে। আমি আপনার মূল্যস্ফীতিরই একটা আপনার প্রশ্ন ছিল জি। যে সরকার কিভাবে মূল্যস্ফীতির প্রশ্নটা নিয়ে আমি অনুরোধ করব অর্থনীতি সমিতি, আমার ধারণা আমি একটা অর্থনীতিবিদ, বাংলাদেশে মূল্যস্ফীতির আলোচনাটা মোর পলিটিক্যাল দেন ইকোনমিক। কেন বললাম এই কথাটা? আপনি দেখবেন আমাদের যে গণমাধ্যম বা আলোচনা, সেমিনার, সর্বত্র একটা পপুলিস্ট মন্দ মন্দ চ্যালেঞ্জ ভাব। বাট এই যে আমার ধারণায়, আমার অভিজ্ঞতায় মূল্যস্ফীতি ইট ইজ নাথিং ভেরি আনইউজুয়াল। ইট ইজ এন আউটপুট অফ দ্য যে আমাদের যে প্রবৃদ্ধির যে ঢেউয়ে আমরা আছি, ইট ইজ বাউন্ড যে এখানে মূল্যস্ফীতি কাছাকাছি থাকবে। আমি যেটা বরঞ্চ ভালো মনে করি আমাদের সরকারের সাফল্য যে মূল্যস্ফীতির বৃদ্ধিটা ক্রলিং পর্যায়ক্রমে হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে ওয়েজ ইনক্রিজও পেছনে হলেও বাড়ছে, ফলে নিট ক্ষতিটা বা নিট ইম্প্যাক্টটা কম হচ্ছে। আমি বরঞ্চ আরও ক্রেডিট দিব সরকারকে, সরকারের এইটা মোকাবেলা করার জন্য। আজকে শুনলাম আমাদের বাণিজ্যমন্ত্রী মহোদয় বলেছেন মধ্যবিত্ত লোকদেরকেও তিনি এই 1 কোটি কার্ডের যে বেনিফিট পাচ্ছে নিম্ন আয়ের মানুষ, এইটা বাড়িয়ে এদেরকেও দিবেন। যদিও আমার প্রশ্ন থাকবে ব্যক্তিগতভাবে, মানে জিনিসপত্রের দাম কমাতে না পেরে শেষ পর্যন্ত মধ্যবিত্ত শ্রেণীকেও লাইনে গিয়ে দাঁড়াতে হবে। এরপরে একসময় উচ্চবিত্তদেরও কি ওভাবে গিয়ে মানে লাইনে কার্ড নিয়ে ছাড়া আমাদের কি আর কোনো উপায় থাকবে না? এটা লং টার্মে আনম্যানেজেবল হবে। ইউ ক্যানট রান দ্য এন্টায়ার কান্ট্রি অন রেশন কার্ড। এন্টায়ার কান্ট্রি রেশন কার্ড দিয়ে সম্ভব নয়। সুতরাং এইগুলা সাময়িক ভিত্তিতে ইমিডিয়েট কিছু বেনিফিট দিবে কিছু লোককে। উই মাস্ট লুক ফর লঙ্গার টার্ম ওয়ে। আর লঙ্গার টার্ম ওয়ে হলো উৎপাদন বৃদ্ধি করা, বাজারগুলোকে সম্পূর্ণ ফ্রি ফ্রম অল হ্যাসেল রাখা এবং ব্যয় কমানো। অহেতুক ব্যয়, অপ্রয়োজনীয় ব্যয়, স্পিডের বিউরোক্রেসি, এইগুলোকে ট্রিম করা, কমিয়ে আনা। না হলে কিন্তু আমি মনে করি মূল্যস্ফীতির অহেতুক ছবল, এই ছবলটা ইমিডিয়েটলি কমানো সম্ভব। প্রথম কাজ যেটা হবে, ব্যয়টা কাট করতে হবে। কোন ব্যয়? যে ব্যয় আমাদেরকে কিচ্ছুই দিচ্ছে না, নিছক কিছু লোকের কমফোর্টসকে এনশিওর করতেছে। ওখান থেকে বেরিয়ে এসে উৎপাদনই যে বিনিয়োগ কৃষিতে, উৎপাদনী বিনিয়োগ শিল্পে, উৎপাদনী বিনিয়োগ টেকনোলজিতে, ওখানে যেতে হবে। না করে আমরা তন্ত্রকে আরো বড় করে কিন্তু অর্থনীতিবিদরা তো বলছেন যে ব্যাংক সেক্টরকেও আসলে সুশাসনের মধ্যে আনতে হবে। এই আলোচনা গত 15 বছর ধরেই আমরা করছি। এই সরকারও 15 বছরের বেশি সময় ধরে সরকারে আছে, কিন্তু এই আলোচনা এখনো করে যেতে হচ্ছে। সেই সুশাসনের আকাঙ্ক্ষা এখনো আমাদের আছে। বলছেন যে এটি ঠিক করতে না পারলে আসলে আমাদের সামনের দিন আরো খারাপ আছে। সেই জায়গায় কি কোনো ভালো খবর আছে? এবার বাজেটে থাকবে কিছু? আপনি আমাকে প্রশ্ন করছেন? জি জি, সুশাসন তো একটা আউটপুট, ইট ইজ নট এন ইনপুট। আপনাকে সুশাসন অর্জন করতে হবে অন এ লং ট্র্যাক অফ চর্চা করে। দুর্ভাগ্য আমাদের পলিটিক্যাল যে
অবকাঠামো আমাদের আছে, সুপারস্ট্রাকচার, ওখানে গরমিল আছে, একটি বড় রাজনৈতিক গোষ্ঠী দল, তারা নানাভাবে এইটা চর্চা করার সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করছেন। যে পার্লামেন্ট, যে ডেমোক্রেসি আমাদের থাকার কথা ফাউন্ডেশনে, সেইটাকে মানে এটা উল্টোভাবেও ভাবা যায় কিনা যে আপনারা তো এখন তো আপনারা আরো শক্ত হতে পারেন, কারণ বলার কেউ নেই। সুতরাং আপনারা যদি নীতি কাঠামো মেনে চলেন, কারণ বলা হয় যে অনেক রাজনীতিবিদের সঙ্গে মানে যোগসাজশ আছে, এগুলোর ক্ষমতার সঙ্গে যোগসাজশ আছে, অনেকের নাম চলে আসে, টাকা পাচার ইত্যাদি ইত্যাদি, বা জি সেই জায়গায় আরেকটা ইস্যু, অত্যন্ত কারেন্ট গরম ইস্যু বাংলাদেশে, সেগুলা ভিন্ন প্রাসঙ্গে আলোচনা করা যাবে। আমি যেটা মনে করি যে সুশাসন এক ক্লাবে এক বছরে, সুশাসন যে সবাইকে, আমরা পলিটিক্যাল ফিল্ডে এই পাশে ওপাশে যারা আছি, এটা মিনিমাম পর্যায়ে চর্চা করতে হবে এবং নিয়ম নীতি মেনে আমাদেরকে যেতে হবে। না করে আমরা যদি বাধা সৃষ্টি করি, পার্লামেন্টকে আমরা ডিউ ওয়েতে বা সরকারকে কাজ করতে না দেই, নানাভাবে জনমনে একটা অস্থিতিশীল মনোভাব সৃষ্টি করি, তাহলে সুশাসন কেন, অন্য কিছুই আমাদের এমনকি নিছক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হবে। আমি যেটা বলতে চাই, লেট আস সিট টুগেদার, এস্টাবলিশ এ sound, responsible political system in the country by playing fairly. জি। বিএনপি করবে, আওয়ামী লীগ আওয়ামী লীগ করবে, উইদিন দ্য সংবিধান। নানা ধরনের হেসেল সৃষ্টি করে, ব্যারিয়ার সৃষ্টি করে নট অনলি সুশাসনকে ক্ষতিগ্রস্ত করা হয়, এমনকি অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও ক্ষতিগ্রস্ত করা হয়, উৎপাদন ক্ষতিগ্রস্ত করা হয়। জি, অনেক ধন্যবাদ এম এ মান্নান এমপি এবং ডক্টর জামালউদ্দিন আহমেদ যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সঙ্গে থাকুন।